নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর মেডিকেল কলেজে ভুয়া চিকিৎসক ধরা পড়ল। মুন্না ভাই এমবিবিএস এর কাণ্ডে চাঞ্চল্য। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজি বিভাগে মঙ্গলবার ধরা পড়ল এক ভুয়া চিকিৎসক। দীর্ঘ কয়েকদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন এক যুবক। অবশেষে হাসপাতালে কর্মীদের সন্দেহে প্রশাসনের হস্তক্ষেপে তাকে হাতে নাতে আটক করা হয়। জিতের নাম মীর হোসেন আহমেদ বরভুইয়া, বয়স 23। সে কাছাড় জেলার কাতিগড়া থানার অন্তর্গত গণিগ্রাম পাট 2 এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইয়াহইয়া বরভুইয়া। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক গত 29 আগস্ট থেকে গাইনোকোলজি ওয়ার্ডের আউটডোর বিভাগে প্রতিদিন নিয়মিত উপস্থিত থেকে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিল। সাদা অ্যাপ্রন পরে ও স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে সে চিকিৎসকদের মতো আচরণ করত এবং সন্দেহজনকভাবে রোগীদের পরামর্শ দিত। প্রথম দিকে হাসপাতালের কর্মীরা বিষয়টি বুঝতে না পারলেও তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করেন কয়েকজন চিকিৎসক ও নার্স। পরে হাসপাতালে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নিয়ে পুলিশ ডেকে তাকে আটক করা হয়। ঘটনার পর মেডিকেল কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাধারণ রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিলচৰ মেডিকেল কলেজত এজন ভুৱা চিকিৎসক কৰায়ত্ব কৰা হয়। ভুৱা চিকিৎসকজনৰ নাম হ'ল মীৰ হোসেন আহমেদ বৰভূঞা, 23 বছৰ বয়স। তেওঁৰ পিতৃৰ নাম হ'ল ইয়াহিয়া বৰভূঞা, তেওঁ গুণিগ্ৰাম পাৰ্ট 2 কাতিগড়ৰ। এই ল'ৰাজনে 23 বছৰীয়া ল'ৰাজনে যোৱা 3-4 দিন ধৰি 3 দিন ধৰি তেওঁ শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ তেওঁ ভুৱা চিকিৎসক হিচাপে আহি OPD ডিপাৰ্টমেণ্টত বহিৰ্ভাগ ডিপাৰ্টমেণ্টত তেওঁ বহি তেওঁ কিছু পেচেণ্ট চাই আছিল। গতিকে যোৱা দুদিন তেওঁ কোনেও ধৰিব নোৱাৰিলে। আজি পুৱাই তেওঁক সন্দেহজনকভাৱে কিছু লোকে তেওঁক সন্দেহ কৰে যে তেওঁ চিকিৎসক নহয়। লগে লগে আমি আৰক্ষী লোক গৈ তেওঁক লৈ আহে আৰু লগে লগে আমি মানুহজনক যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কৰাৰ কালত এই কথা পোহৰলৈ আহে যে তেওঁ এজন সম্পূৰ্ণ ভুৱা এজন যুৱক। তেওঁ গুণিগ্ৰাম হাইস্কুলত তেওঁ অধ্যয়ন কৰিছে। তেওঁ বৰ্তমানলৈকে জনোৱা মতে তাৰ পৰা তেওঁ মেট্ৰিক পাছ কৰিছে আৰু তেওঁ আহি তেওঁ যিটো ষ্টেথোস্কোপ তেওঁ ব্যৱহাৰ কৰিছে সেইটো অনলাইন যোগে তেওঁ মঙাই লৈছিলে আৰু সেই ষ্টেথোস্কোপটোক তেওঁ ব্যৱহাৰ কৰি ইয়াত শিলচৰ মেডিকেল কলেজত দুদিন ধৰি তেওঁ তাত প্ৰেক্টিছ কৰিছে, ৰোগী চাইছে আৰু আজি পুৱাই তেওঁ পুনৰ ৰোগী চাবলৈ আহোঁতে গাইনী ডিপাৰ্টমেণ্টৰ যিটো OPD আছে তাৰ পৰা তেওঁ কৰায়ত্ব কৰা হয় আৰু বৰ্তমান আমি সোধপোছ অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই যিজন ভুৱা চিকিৎসক আছে তেওঁৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এটা কথা আপোনালোকক আমি জনাব পাৰোঁ যে এই সংক্ৰান্তে কিছুদিন আগতে আমি এজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিছিলোঁ আৰু তেতিয়াৰ পাছত ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ পৰাও আমালৈ নিৰ্দেশ আহিছে যে এই সংক্ৰান্তে আমি তীব্ৰ দৃষ্টি ৰাখিব লাগে, ছাৰ্ভিলেঞ্চ ৰাখিব লাগিব আৰু সেই ছাৰ্ভিলেঞ্চ ৰাখি যোৱাৰ কাৰণেই এইজন ভুৱা চিকিৎসক আজি ধৰা পৰিছে। গতিকে আৰু এনেকে যিসকল চিকিৎসকে এই ধৰণে ভুৱা মানুহক ভুৱা দি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই আছে এই লোকসকলৰ বিৰুদ্ধেও আমি কাৰ্য ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেধৰণৰ যি ভুৱা যি মানে প্ৰেক্টিছ আছে এই প্ৰেক্টিছটো সম্পূৰ্ণ বন্ধ কৰিব লাগে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও আমাক ভুৱা চিকিৎসক গ্ৰেপ্তাৰৰ সময়ত নিৰ্দেশ দিছিলে যে কোনো ধৰণৰ যাতে ভুৱা চিকিৎসাৰ নামত যাতে কোনো আগবঢ়াব নোৱাৰে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব লাগে তাৰ কাৰণে আমাক নিৰ্দেশ তেওঁ দিছিলে। আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াও আমাক নিৰ্দেশ দিছিলে আৰু সেই সংক্ৰান্তে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ আৰু জিলাখনৰ মাননীয় মন্ত্ৰী ডাঙৰীয়াও এই সংক্ৰান্তে আমাক পৰামৰ্শ আগবঢ়াইছে। গতিকে আমি এই সংক্ৰান্তে আমি তৎপৰ হৈ কাম কৰি আছোঁ আৰু যিসকল লোকে এনেকে ভুৱা দি ৰাইজক চিকিৎসা আগবঢ়াই আহিছে আৰু ৰাইজৰ জীৱনক লৈ খেলা কৰি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সদায়
तत्पर हो जाए। जो अभी तक हमारा जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है, इससे पता चला है कि ये आदमी असम जो जो सिलचर मेडिकल कॉलेज है वहीं पे इससे पहले 2 बार उसने प्रैक्टिस किया है, 2 दिन प्रैक्टिस किया है, और वो स्कूटी में लेके गुनेग्राम से आता है और स्टेथोस्कोप लेके और फिर यहाँ घुस के वो प्रैक्टिस करता है। कुछ लोगों ने इनको डाउट नहीं किया, क्योंकि कुछ लोग सोचा कि नया कोई पीजी डॉक्टर कोई आया है तो इसलिए, लेकिन थर्ड टाइम जब करने के लिए गया तो इसको पकड़ा गया और उस तरफ हम लोगों ने इसके ऊपर एक्शन लिया। ये जो पहले जो उसने किया तब लोगों का उतना सस्पेक्ट नहीं हुआ था, लेकिन जो थर्ड टाइम जब उसने इसमें करने के लिए प्रैक्टिस करने के लिए उसमें उसने कोशिश किया, तब उसने लोगों को संदेह हुआ, बताया, उस तरह हमने पुलिस ने उसको लेके आया और हम उसको पूछताछ कर रहे हैं। तो लास्ट हाँ, ईगानी डिपार्टमेंट से इनको हम लोगों ने पकड़ा है। तो देखिए हम अभी थोड़े देर पहले हम लोगों ने उसको पकड़ के लाए हैं और इसको इन्वेस्टिगेशन हमारा चल रहा है। उसका मोटिव, अल्टीरियर मोटिव क्या है उसके ऊपर हम अभी भी कर रहे हैं, उसके ऊपर हम इन्वेस्टिगेशन कर रहे हैं, और जो भी होगा, बट इट इज़ अ वेरी मतलब सीरियस मैटर है और उसके ऊपर हम कार्रवाई कर रहे हैं। एफआईआर से और व्यक्तिगतভাৱে আমি মেডিকেল কলেজৰ অধ্যক্ষ মহোদয়ৰ লগত কথা পাতিছোঁ, সুপাৰিণ্টেণ্ডেণ্ট মহোদয়ৰ লগতো কথা পাতিছোঁ, আৰু তেওঁলোকে एफआईआर दिसे और সেইমতে আমি कार्य व्यवस्था ग्रहण करें। देखिए हमारा तो ये है कि हम लोगों ने जितना भी यहाँ पे प्राइवेट हॉस्पिटल्स हैं और सब लोगों को हम लोगों ने उनका जितना भी उनका जो अथॉरिटी है उन लोगों से हम लोगों ने बात किया है और सबको हम लोगों ने अवेयर किया है कि कोई भी डॉक्टर आता है प्रैक्टिस करने के लिए तो वो लोग जैसे उन लोगों को अपने वहाँ पे हॉस्पिटल में अपॉइंटमेंट देते हैं तो अपॉइंटमेंट एक कमेटी होना चाहिए और वहाँ पे गवर्नमेंट रिप्रेजेंटेटिव भी होना चाहिए। जैसे जॉइंट डायरेक्टर हेल्थ का कोई रिप्रेजेंटेटिव हो और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का कोई रिप्रेजेंटेटिव हो और पूरे चीज़ को पूरे वेरिफिकेशन होना चाहिए। उनका सर्टिफिकेट वगैरह जितना है उसको पुलिस वेरिफिकेशन होना चाहिए, उसके बाद ही उसको अपॉइंटमेंट देना। तो ये एक मतलब एक जैसा है कि जीवन का साथ एक खिलवाड़ करना ये बहुत गलत चीज़ है। तो इसलिए हम लोगों ने सबको अवेयर किया और सबको बुला के हम लोगों ने एक उसमें सबको हम लोगों ने ये चीज़ें हमने बता दिया है और उसको फॉलो अप करने के लिए हम हर जगह पे हमारा आदमी हम लोगों सर्विलेंस में रखा है कि जो जो चीज़ें हम लोगों ने बोला है उस चीज़ को फॉलो कर रहे हैं कि नहीं कर रहे हैं। और इस तरफ से जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से हर तरफ से इसमें मतलब वी आर कीपिंग एन आई। जो घटना यहाँ पे घटी उससे बड़ा भी घटना घट सकता था, जो भी घटना हुआ है। तो इस तरह से हम लोगों ने हर तरफ से लोगों को अवेयर करने के लिए भी कोशिश किया है और हम आपके माध्यम से भी हम लोगों को बताना चाहेंगे कि जो भी ये जो प्रैक्टिस चल रहा है, गलत प्रैक्टिस चल रहा है, जो मतलब जो कोई फॉर्मल डिग्री नहीं है, कुछ नहीं है, बहुत कम पढ़े लिखे लोग हैं, मैट्रिक पास है, ये लोग किस एक मतलब जैसे ऑनलाइन से एक सर्टिफिकेट मंगा लेते हैं और प्रैक्टिस करने के लिए कोशिश कर रहे हैं। लोगों को डाउट नहीं होता है। ये चीज़ एक मतलब लाइफ के साथ, जीवन के साथ एक खिलवाड़ है और ये बिल्कुल नहीं होना चाहिए और इसके लिए हम तत्पर हैं। जो भी ऐसा विषय में ये अभी तक ये लोग किया है उसके ऊपर हम लोगों ने हर तरह से एविडेंस कलेक्ट करके उसके ऊपर हम लोगों ने एक्शन। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচরে 4 বছরের শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ, আটক মামা সহ 2 ভাইগনা ধর্ষণকারী। 4 বছরের শিশুর পরিবারের পক্ষ থেকে শিলচর রাঙ্গিরঘাড়ি থানায় মামলা। এই ঘটনাকে ঘিরে শিলচর শহরে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোডে আরএস মোমো দোকানের মালিকের ঘরে কাজ করা মহিলার 4 বছরের শিশু কন্যাকে ঘরের মালিক ও তার 2 ভাইগনা মিলে ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনাটি 4 বছরের শিশু কন্যার মা জানার পর 4 বছরের শিশুটিকে নিয়ে শিলচর রাঙ্গিরঘাড়ি আউটপোস্টে গিয়ে ঘরের মালিক কবির আহমেদ চৌধুরী, সাহিদুল চৌধুরী, রাহিদুল চৌধুরী তাদের নামে ধর্ষণের মামলা দায়ের করেন। রাঙ্গিরঘাড়ি থানার ইনচার্জ রাজু রঞ্জন দে দলবল নিয়ে ঘটনা তদন্ত শুরু করে মামা সহ 2 ভাইগনাকে আটক করেন। 3 জন ধর্ষণকারীর ঘর করিমগঞ্জ জেলায় বলে জানা যায়। এদিকে 4 বছরের শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখেন তিনি ধর্ষণকারীকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি।
প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে স্বাবলম্বীদের নামে অরুণোদয় প্রতিবাদে সড়ক ছেত্রী জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামের জনগণ। অরুণোদয় 3.0 বাছাইয়ে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে তা এক প্রকার পরিষ্কার। বিধবা বিকলাঙ্গ অবিবাহিতদের বঞ্চিত করে নিজ ইচ্ছে খুশি তালিকা হয়েছে বরখোলা ছেত্রী জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে। এ নিয়ে সোমবার নগদ গ্রামে সংবাদ মাধ্যমে অরুণোদয় নিয়ে প্রতিবাদে সরব হন জাকির হোসেন, মায়ান বিবি, নেসারুন্নেসা, মল্লিকা বেগম, নূর খাতুন, কমলারুন্নেসা, খাজুরুন, আমরুন্নেসা, আম্বিয়া বেগম, হাওয়াতুন্নেসা, হাসান আহমেদ, তেয়া বানুরা। জানান, সরকার প্রকৃত হিতাধিকারী চয়ন করতে বিভিন্ন গাইডলাইন দিলেও বাস্তব হয়নি ছেত্রী জিপির 10 নম্বর গ্রুপের নগদ গ্রামে। তারা অরুণোদয় তালিকাটি আবার যাচাই করে যে তালিকা তৈরি হয়েছে তা বাতিল করার জোরালো দাবি জানান। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। অন্ধ মানুষ আজ দিন পর্যন্ত তার কোনো জোয়া নাই, ওই দেখো দুইও চোখ নাই, ওই দেখো হাত নাই, মানুষটার হাত নাই, তার অরুণোদয় নাই, তার হ্যান্ডিক্যাপ কিছু নাই, ওইটা ব্যাপার কিতা, তার এখন গড় নাই। এখন মানুষের সমাজ কম, এখন মানুষের খরচ লাগে, এখনকার যুগে 100 টাকার উপরে লাগি যায় খরচ। আর আমি তো ইলা বেনিফিট পাই আর না, এটা বহুত দিন থেকে হলো চলিয়া যাই আর বুঝছেন। আর আমার হেমন্ত আমার কাছে অনুরোধ, আমরা যেহেতু আতুল্লা হ্যান্ডিকেট আসুন তারারে বললো মাসত 3-4 হাজার 5,000 করে দিলে মোটামুটি একটা খুশ আইব। আমি একটা পাই আর কি কয়দিন থেকে বন্ধ হয়ে গেছে, ওলা 4 মাস হয় 1250 পাই, 1250 পাই ডেইলি 30 টাকাও করে পড়ে না বুঝছেন। তখন 1200 মানে এগুলো 4 মাস থেকে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইল? কেন কি জান বন্ধ হয়ে গেছে, কি তার লাগে জানি না ব্যাপারটা। আমি ব্যাংকে যাই বুঝি কি করবো। এই বেটির অরুণোদয় লিস্টের নাম আইছে, আমরা অঙ্গনবাড়ির কর্মী আনিয়া তাই ফরম দিয়া গেছেন, শিলচর লইয়া গেছি বাস দিয়া, আইসেন হিমন্ত মামা আইসেন হন প্রোগ্রামও, মিষ্টি একটা বনানি দিছেন। আজ দিন পর্যন্ত এই বেটির অ্যাকাউন্টে কোনো টাকা কমাইছে না, অ্যাকাউন্ট সারা জহরিয়া, ওইটা কোনবাই যায় সে কাটে, আমরা ওটা জানতাম। হ্যাঁ, কোন জিপির 10 নম্বর জিপি শেষরি জিপি। আমরা এই যে গ্রামও কয়েকজন মন্ডল আছেন অরুণোদয়েরও সবে অ্যাপ্লাই করছেন, কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর বেটিন্দর আইছে, বয়স্ক বিধবা বেটিন্দর কোনো বেটিন্দর অরুণোদয় আইছে না। খালি সুন্দর সুন্দর জোয়ান বেটিন্দর আইছে, সচ্ছল এই পরিবার, জমিদার পরিবার, বালা অবস্থা পরিবার, গড়দুয়ার বালা, ওটা পরিবারের সুন্দর সুন্দর দলা দলা বেটিনতে পাইছো। কোনো বুড়া বেটিন, খালা বেটিন, বিধবা বেটিন, অসচ্ছল বেটিন খেয়েও এটা পাইছেন না, সব বালা পরিবারে পাইছি, এখন করো 4টা-5টা। এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার কাছে যে তাই না ওটা বন্ধ করি, আপাতত ওটা বেরি ভাই খরকা। ও যে এক বেটি, এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেয়েও নাই, ও বেটির এখন ইন্দিরাবাস পর্যন্ত আজ দিন নাই। আমরা বিধায়ক ডাক্তার রুমিনাথ যখন আসলা, তখন আমি আমার হোসেন চাচার বাড়িতে আসলা, তখন নানি রুমিনাথে টানিয়া নিয়ে হারাইয়া ও বাড়িতে, তখন লীলমণি পঞ্চায়েতের পিরিয়ড আসলো, তখন লীলমণি পঞ্চায়েতে রুমিনাথে ফোন করিয়া 2 বান 3 আরো নানি ম্যাডামে আরো টাকা 2,000 ক্যাশ দিয়া গেছে। ও দিয়া আমরা আরো সান্তা বান্ধা উঠাইয়া ও 3 টান লইয়া বেটিরে গড়দর বানাইয়া দিছি। আজ দিন মতো এই বেটির একটা বৃদ্ধ ভাতাও নাই, অরুণোদয় নাই, একটা ইন্দিরাবাসও নাই, সারা দলা বেঠিনতে পাইলাইন, হ্যাঁ সুন্দর সুন্দর বেঠিনতে পাইলাইন, বালা বেঠিনতে পাই। ও একটা বেটি ও একটা বেটি, এই বেটি আজ দিন মতো কোনো বিয়া শাদী হয়েছে না। এই বেটি বেমারি বেটি, মাও নাই, বাপও নাই, বাইয়ে নাই, খেও নাই। এই বেটিটার মতো অরুণোদয় নাই। তারপরে ইনো যেত নানি বেটি আছেন সব বেটি নানি বিধবা বেটির। আর সারা অরুণোদয় পাইছেন, সারা জামাইয়ালা বউইতে পাইলিস, দলা বেটিনতে পাইছেন, জোয়ান বেটিনতে পাইছেন, এটা হরুতাও পাইলাই, এটা বেটিনদের করে হরুতাও হয়েছে এখন বর্তমানে। হ্যাঁ, চাকরিয়ান পরিবারও নানি অরুণোদয় ও 4টা-5টা করি ওর, ওই তা নানি বিধবা বেটিনদের অরুণোদয় নাই, বৃদ্ধ ভাতা নাই, প্রায় বেটিন আছেন বৃদ্ধ ভাতা নাই, ও বেটির বৃদ্ধ ভাতা নাই, তোমার আছেন তো বৃদ্ধ ভাতা, ও বেটির আজদিন মতো একটা বৃদ্ধ ভাতা নাই। বেটিয়া ইন্দিরাবাস এখন পাইছিল 1 কলর, ও খালি কোনো রকম নানি ইন্দিরাবাস নানি বেটিরা লাগে।
নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আইডিবিআই ব্যাংকের সমাজ কল্যাণমূলক উদ্যোগ শিলচর মেডিকেল কলেজে প্রায় 8 লক্ষ টাকার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। চিকিৎসার জন্য হাসপাতালে আগত রোগীদের সুবিধার্থে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল আইডিবিআই ব্যাংকের শিলচর শাখা। আইডিবিআই ব্যাংকের সমাজ কল্যাণ তহবিল থেকে প্রায় 8 লক্ষ টাকার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্যাংকের পক্ষ থেকে এদিন মোট 40টি হুইল চেয়ার, 40টি স্ট্রেচার এবং 10টি ডাস্টবিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন, আইডিবিআই ব্যাংক একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। তারা প্রায় সময়ই সমাজের কল্যাণে এগিয়ে আসে। আজকে যে সামগ্রী প্রদান করা হলো তা নিঃসন্দেহে রোগীদের চিকিৎসা প্রক্রিয়া যথেষ্ট সহায়ক হবে। আইডিবিআই ব্যাংকের শিলচর শাখার ম্যানেজার দেবাংশু ভট্টাচার্য বলেন, ভারতের প্রত্যেকটি শাখা সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। শিলচর শাখাও তার ব্যতিক্রম নয়। আজ মেডিকেল কলেজে আসা রোগীদের জন্য এই সামগ্রী প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিকাশ শান্ডিল্য, ভাইস প্রিন্সিপাল ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর রাজস্বী ভাওয়াল সহ বিভিন্ন কর্মকর্তা। অনুষ্ঠানে আইডিবিআই ব্যাংকের কর্মকর্তাদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয়। এছাড়াও এদিন শিলচর মেডিকেল কলেজ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মেহবুব আলম চৌধুরী, আসরাদ আহমেদ লস্কর এবং কার্যালয় সম্পাদক দিগ্বিজয় রায় সহ অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুড আফটারনুন। আজকে আমরা একটা খুব মহতি কাজে আমরা এখানে শিলচর মেডিকেল কলেজে আমরা অ্যাসেম্বল হয়েছি। আজকে একটা ইম্পর্টেন্ট দিন শিলচর মেডিকেল কলেজের ক্ষেত্রে। আইডিবিআই ব্যাংক, যেটা পরিচিত সবার কাছে, ওরা ওনাদের একটা কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি যাকে বলে এর পার্ট হিসাবে আমাদের শিলচর মেডিকেল কলেজে পেশেন্টের হেল্পের জন্য ওনারা প্রায় 8 লাখ টাকার সামগ্রী আমাদের দিয়েছেন, যার ভিতরে আছে 40টা হুইল চেয়ার, 40টা আমাদের স্ট্রেচার ট্রলি এবং 10টা ডাস্টবিন। তো এইগুলো পেয়ে আমরা খুবই আনন্দিত যে আইডিবিআই ব্যাংক এগিয়ে এসছেন আমাদের এই সহায়তা করতে। আর ওনাদের এই সহায়তাটা আমাদের বরাকভ্যালির যারা গরিব দুঃখী রোগীরা আসেন শিলচর মেডিকেলে চিকিৎসা নিতে, ওদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। কারণ আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন কারণে আমাদের অনেক সময় ট্রলি বা হুইল চেয়ারের একটু অসুবিধা হয়ে যায়, কারণ একজন পেশেন্টকে নিয়ে একটা হুইল চেয়ার অনেক সময় বিভিন্ন বিভাগে গিয়ে ট্রিটমেন্ট করাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো ওনাদের এই সহায়তা বা এই যে কন্ট্রিবিউশন এজ এ পার্ট অফ সোশিয়াল রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি, এটা আমাদের শিলচর মেডিকেল কলেজকে পরিষেবা উন্নত করতে আরও অনেকটা হেল্প করবে। এই জন্য আমি শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের আছেন ওনাদের আমি দেবাংশু ভট্টাচার্য। আমি শিলচর রিজিনাল যে আইডিবিআর অফিস আছে সেই শিলচর রিজিনাল অফিসের রিজিনাল হেড। আমরা শিলচর মেডিকেল কলেজের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। আমাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমের আন্ডারে আমরা প্রায় 8 লাখ টাকার মাধ্যমে আমরা প্রায় 40খানা হুইল চেয়ার, 40খানা ট্রলি এবং প্রায় 10টা ডাস্টবিন দেওয়ার ব্যবস্থা করেছি। এবং এটা আমাদের শুধু শিলচরে না, আমরা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে আমাদের সুযোগ সুবিধা আছে, যেখানে আমাদের ব্রাঞ্চ আছে, সব জায়গায় আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কাজ করে থাকি। তো এটা আমাদের কাছেও খুব গর্বের ব্যাপার যে আমরা শিলচর মেডিকেল কলেজের সঙ্গে এতদিন ধরে যুক্ত থাকতে পেরেছি এবং আজকে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা শিলচর মেডিকেল কলেজ থেকেই করতে পারছি। তো যেমন স্যার বললেন যে প্রচুর বয়স্ক রোগী আছে যাদের কাছে হুইল চেয়ার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমরা দেখেছি যে কেউ যখন একদম আউটডোরে এসে দাঁড়ান, তো তাকে অনেক সময় এরকম হয় যে পেশেন্টকে নিয়ে যাওয়ার মতো কোনো উপায় থাকে না। তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট ইনস্ট্রুমেন্ট। তার সাথে ট্রলি রয়েছে এবং তার সাথে আমরা আরও কিছু ডাস্টবিনের ব্যবস্থা করছি, যেগুলো এখানে ক্লিন রাখতে, যেগুলো পরিষেবাকে উন্নত করতে সাহায্য করবে। আমি আবার বলছি, শিলচর মেডিকেল কলেজের সঙ্গে আমরা যুক্ত থাকতে পেরে গর্বিত এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের সঙ্গে এরকম একইভাবে আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে এবং আমরা আরও এরকম ধরনের সিএসআর-এর কাজ করব। পুরনো কমিটি ভেঙে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হলো মঙ্গলবার। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের তরফে মঙ্গলবার আয়োজিত এক সভার মাধ্যমে 31 জন সদস্যকে সঙ্গে নিয়ে বরাক উপত্যকা ভিত্তিক এক নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি বরাক উপত্যকার ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে আগামীতে কাজ করে যাওয়ার পাশাপাশি সরকারের উপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন কমিটির পদাধিকারী সহ বিভিন্ন সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, জনগণের সেবা দিতে গিয়ে উপত্যকার ট্রাক চালকরা বিভিন্ন সামগ্রী বোঝাই করে বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করে থাকেন, কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় যে ট্রাক চালকরা প্রকৃত সম্মানটুকু থেকে বঞ্চিত থাকেন। প্রতিবেশী মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, হাফলং ও নাগাল্যান্ড সহ বিভিন্ন রাজ্যে
তারা নিত্যদিন বিভিন্ন সামগ্রী আনা নেওয়া করে থাকেন এবং সেই কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হলে সময় মতো অ্যাম্বুলেন্স পরিষেবাও পান না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তো তাদের প্রশাসনের কাছেও নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়। ট্রাক চালকদের নির্যাতন করতে পিছিয়ে নেই সাধারণ মানুষও। অনেক সময় রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে মানুষ তাদের মারপিটও করে থাকে। রাস্তাঘাটের বেহাল দশা তো উপত্যকার ট্রাক চালকদের কাছে এক বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তার উপর দিয়ে নিত্যদিন তারা প্রাণের ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাটের বেহাল দশা ও ট্রাক চালকদের নানা সমস্যার কথা তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ট্রাক চালকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার সহ প্রশাসনকে সহায়তা করার এদিন কাতর আবেদন জানিয়েছেন উপত্যকার ট্রাক চালকরা। 31 জন সদস্যকে সঙ্গে নিয়ে গঠিত নতুন কমিটির সদস্যরা আগামীতে তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় লড়াই চালিয়ে যাবেন বলেও এদিন জানিয়েছেন। চালক যারা আছি আমরা বরাকবেলে সবে গাড়ি চালাই, এদিকে গেলে দেখা যায় মিজোরাম রাস্তা খারাপ, এদিকে শিলং রাস্তা খারাপ, যেদিকেও যাই রাস্তা খারাপ। ড্রাইভার সকলরে খুব বেশি নির্যাতন হয় পাবলিকর দ্বারা, আর যে কোনোভাবেও খুব বেশি নির্যাতন হয়। এটাই আমরা একটা এসিশন হইয়া ড্রাইভার সকলে আবদার করা, এটা নিয়ে কোনো বিচার পাওয়া গেছে না। গতিকে সব ড্রাইভারে মিলিয়া পুরানা কমিটিরে বদলাইয়া এখন নতুন সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছেন। আমরা 31 আগস্ট একটা আমরা জেনারেল মিটিং হয়েছে আমরা ড্রাইভারের সমস্যা লইয়া, যে ড্রাইভারগুলা হার জায়গাত ড্রাইভারের অ্যাক্সিডেন্টত রাস্তাঘাট খারাপ, এই কারণে ড্রাইভারগুলা গাইবেও। তো এই কারণে আজকে আমরা 31 আগস্টে একটা মিটিং করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার বাদে সেক্রেটারি শিলচর থেকে দেওয়া হয়েছে আর প্রেসিডেন্ট এই লাইলাপুর বাগার থেকে। তো এই কারণে আমরা আজকে যে মিটিং আজকে ফাইনাল দিয়া যে আমরা কমিটিটা আজকে গঠন করা হয়েছে, আর 31 আগস্টে সেক্রেটারি প্রেসিডেন্ট খালি বানানো হয়েছিল। আজকে আমরা যে কমিটিটা গঠন করা হয়েছে 31 জন দিয়া, আমরা ড্রাইভারগুলা সহযোগিতা করিয়া, যত ড্রাইভারের কাজ আছে ড্রাইভারের অসুবিধা আছে এটা আমরা কাজ করিয়া নিমু। সব ড্রাইভারেও সুবিধা করছে, আমরা লগে সহযোগিতা করছে। যে অতদিন থেকে ইউনিয়নটার ধরো কোনো কাজকর্ম আমরা বন্ধ আসলো, এখন আমরা আজকে আমরা কমিটিটা গঠন করছি, আমরা সুন্দরভাবে চলতাম ড্রাইভারগুলা লইয়া। সমস্যাটা এটা হলো সমস্যা যে আমরা রাস্তার ড্রাইভারগুলা অনেক প্রবলেমও পড়ে। যেমন গুয়াহাটিতে গাড়ি আইতে বা গুয়াহাটিতে শিলচর গাড়ি ঢুকতে সময়, শিলচরতে আইজলে যেতে সময় রাস্তাতে অনেক প্রবলেম থাকে, রাস্তাঘাট খারাপ থাকে, ব্লক থাকে। এরপরে বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যায়, যার কারণে আমরা কমিটিটা নতুনভাবে বনছে বনিয়ে আমরা এই রাস্তার যে ড্রাইভারের যে অসুবিধা যেগুলো আছে ওগুলা আমরা সবে প্রশাসন সাহায্যে আমরা এই প্রবলেমটা সলভ করতাম। আর আমরা এই অনুরোধটা হইল প্রশাসনের কাছে যে আমরা ট্রাক গাড়ি ড্রাইভারগুলা রাস্তাঘাটে বড় হ্যারাসমেন্ট হয়, আপনার কাছে আমরা এইটা অনুরোধ প্রশাসনের কাছে আমরা যে একটা সাহায্য সুবিধা করবার একটা সুযোগ দিয়ে দিই। আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন কি অবস্থা নিরাপত্তাহীনে ভুগছে এমএলএ হোস্টেল। কাঞ্চনপুর বিধায়ক ফিলিপ কুমার রিয়াং এর উপর 3 যুবক এমএলএ হোস্টেলে আসে মদমত্ত অবস্থায়। বিধায়ককে গালাগালি করে পরে পালিয়ে যায় ঘটনাস্থলে এনসিসি থানার পুলিশ। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কয়েকজন আননোন পার্সন আইছে, সেটা একটু বাজে টন্ডিং কথা বলছে। কার সঙ্গে? তো কাঞ্চনপুরের বিধায়ক এমএলএ ফিলিপ কুমার রিয়াংয়ের সাথে একটু কথা মানে বাজে টন্ডিং করছে। কে করছেন এটা আমিও জানি না, আননোন কয়েকজন আননোন পার্সন, আমিও চিনি এরকম একটা এমএলএ হোস্টেলে 3-4 জন আননোন মানুষ এরকম করছে, এটা কি করবেন? এটা কি ঘটনাটা সিকিউরিটি ম্যাটার। 10টার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম, দাঁড়ানোর পরে আমি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতাছিলাম। কোয়ার পরে মানে ওটাতে বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি দিয়া গেছে। তো তারপরে আমি
এসপিরে জানাইলাম, তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে, তো আমি তার ডিটেলস কইছি আর এই যে ঘটনা। তা একজন বিধায়ককে এইভাবে বাইরের লোকাইয়া ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে, এই ব্যাপারে আপনি কি করবেন? এটা দেখেন, এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট। এখানে আমি একলা না, এখানে প্রায় আমরা 30-40 42-45 আসি। তো এইভাবে যদি হয়, আজকে আমার উপরে হয়েছে, কালকে আরেকজনের উপরে হইতে পারে। সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু, অ্যান্ড আই থিঙ্ক state honorable CM, he should look into the matter on a serious things, কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কি হইতে পারে, তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস। আমি কই এটা অনেক সিরিয়াস ইস্যু। কে বা কারা করছে, কার এখানে আইছে, যে 3 ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইছে, কেমনে আইলো এটা? না, এখানে আমি এটা জানি না, আমি জাস্ট এখানে দাঁড়িয়ে আমি কথা বলেছি, তো পিছনের দিকে আয়া আমার কইছে যে এই তো একটু আর্গুমেন্ট নিল, তো একজন ছেলে নিচে আসছিল, তাই না আমার কইছে মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে, মানে তারা 3 জন বা 4 জনই মানে মদের নেশাতে আসলো, আমার কি বিশ্রীভাবে কথা বললো, তারপরে সেটাই আর কি। দেখি অনিহিত কারণে যে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকম ভাবে বকলো? মানে কোনো কারণ ছাড়া আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে তাইনারা এইভাবে মানে মিসবিহেভ, তারা তো মদের নেশাতেই আছে না, তো তারা তো একটা স্টেবল মাইন্ডের না। আচ্ছা, কোন জায়গা এটা? এটা হচ্ছে নিউ এমএলএ হোস্টেল, ILS এর সামনে আর কি। যুবরাজনগরে ফুটবল টুর্নামেন্ট ঘিরে চরম অস্থিরতা, প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত খেলা। উত্তর জেলার যুবরাজনগর HS স্কুল মাঠে জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হওয়া কালামিয়া নকআউট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। গত 20 আগস্ট টুর্নামেন্টের সূচনা হলো। চতুর্থ ম্যাচের শেষে মাঠের বাইরে অশান্তির জেরে ধর্মনগর থানার পুলিশ খেলা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। কিছুদিন বিরতির পর ক্লাব কর্তৃপক্ষ, স্থানীয় বিধায়ক শৈলেন চন্দ্রনাথ, পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে বৈঠক করে টুর্নামেন্ট পুনরায় শুরু করার অনুমতি চায়। জেলা শিক্ষা আধিকারিক লিখিত অনুমতি আনার শর্তে সম্মতি জানান। ক্লাবের দাবি, সেই অনুমতি নিয়ে সোমবার পুনরায় একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, কিন্তু মঙ্গলবার আচমকা স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয় খেলার অনুমতি দেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে ক্লাব কর্তৃপক্ষ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা যুবরাজনগর স্কুলের প্রধান শিক্ষককে 1 ঘন্টার জন্য ঘেরাও করে রাখে। বিকেল পর্যন্ত সমস্যার সমাধান না হওয়ায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, খেলা চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, তাই প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। ইতিমধ্যে মাঠ থেকে ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এদিকে ক্লাব সভাপতি ও জনপ্রতিনিধি খেলোয়াড় হোসেন অভিযোগ করেছেন, এই খেলা বন্ধ করার পেছনে স্পষ্ট রাজনৈতিক ইন্ধন রয়েছে। যুবরাজনগর মণ্ডল ও স্থানীয় প্রধানের চাপে খেলা স্থগিত করা হয়েছে। জনসাধারণের একাংশের বক্তব্য, রাজ্য সরকার যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছে, সেখানে খেলাধুলার মতো উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব দুঃখজনক। এভাবে যদি খেলাকে ঘিরে অস্থিরতা চলতে থাকে, তবে যুব সমাজকে খেলাধুলায় যুক্ত করার পরিবর্তে আরো বিভাজন তৈরি হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে যুবরাজনগর এলাকায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। দেখুন, এখানে একটা টুর্নামেন্ট চলছিল, একটা ক্লাবের উদ্যোগে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে এখানে একটা সমস্যা তৈরি হয়, ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট হয়। তারপর প্রশাসন সেটাকে ব্যান করে যায় যে এখানে আর খেলা হবে না। পরবর্তীতে যারা অর্গানাইজার খেলার, তারা বিভিন্নভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করতে চায় এবং এই খেলাটা আবার রিজিউম করতে চায়। প্রশাসন থেকে পারমিশন এখানে দেওয়া হয়নি, তথাপি মাঠের সাজসজ্জাগুলো ছিল, যার দরুন লোকাল পাবলিক থেকে বাইরে সবাই ভাবতো কি এখানে খেলা হবে, যার জন্য এখানে একটা ল অ্যান্ড অর্ডারের প্রবলেম, এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল, যেটা আমরা কন্ট্রোল করেছি এবং এই মাঠে খেলা বন্ধ করে দিয়েছি আমরা। এবং যে সাজসজ্জাম আসলো সেগুলোকে আমরা প্রশাসন তরফ থেকে আমরা সেগুলোকে রিমুভ করে নিয়ে যাচ্ছি। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। মনাইপাথর এডিসি এলাকায় বিশেষ স্বাস্থ্য শিবির, 125 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ। গ্রাম থেকে শহর সর্বত্র স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি থাকায় উপজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় বিশেষ শিবিরের মাধ্যমে
প্রাথমিক সেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে মানুষ হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখে কাঠালিকা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মনাই পাথর এডিসি ভিলেজের টিলাবাড়ি ইংলিশ মিডিয়াম এসবি স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে স্কুল চত্বরে শিবিরটি আয়োজন করে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, যাতে স্থানীয় উপজাতি সম্প্রদায়ের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করা যায়। দুর্গম এলাকার জন্য এমন আউটরিচ শিবির প্রাথমিক স্তরে রোগ শনাক্তকরণ ও নির্দেশিত চিকিৎসার কার্যকর পন্থা হিসেবে বিবেচিত হয়। শিবিরটি পরিচালনা করেন এমওআইসি ডাক্তার অভিজিৎ দে, সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ওষুধপত্র সহ ক্যাম্পে এসে তারা সেবা প্রদান করেন। স্থানীয়দের উল্লেখযোগ্য সাড়া মেলে কচি কাঁচা থেকে বয়স্ক নারী পুরুষ সকলেই সার্ভিস নিতে এগিয়ে আসেন। ক্যাম্পের শুরুতে সচেতনতামূলক সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর সারাদিনে মোট 125 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। একই দিনে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়, যা আউটরিচ শিবিরের মানব সেবার অংশ হিসেবে ধরা হয়। শিবির শেষে আয়োজক পক্ষ জানায়, শিগগিরই পৃথক একটি ডেন্টাল শিবির আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মৌখিক স্বাস্থ্য সেবা প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা যায়। ধারাবাহিক শিবির ভিত্তিক মডেল দুর্গম অঞ্চলে সেবার প্রবেশাধিকার বাড়াতে কার্যকর প্রমাণিত হয়েছে। টিলাবাড়ি গ্রামের বাসিন্দারা হাতের কাছে সেবা পেয়ে উৎসাহিত প্রতিক্রিয়া জানান এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, যা কমিউনিটি কেন্দ্রিক উদ্যোগের সাফল্য নির্দেশ করে। উপজাতি অধ্যুষিত স্বায়ত্তশাসিত এলাকার বাস্তবায়তায় এমন শিবির সেবার প্রবেশ ও গুণগত মান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আমরা আজকে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে মনাই পাথরে টিলাবাড়ি মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম। এই শিবিরে আমাদের স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা আছেন এবং তারা এই অঞ্চলের জনসাধারণ সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করে আমরা প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করেছি। ওনারাও সবাই খুশি হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষের অনুরোধে আমরা এর মধ্যেই একটি বাচ্চাদের স্বাস্থ্য শিবির এবং এটা ডেন্টাল চেকআপের ব্যবস্থা করব। আমরা এই জাতীয় প্রোগ্রাম এই অঞ্চলে আগেও করেছি, এখনও করছি এবং চালু থাকবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। সবাইকে আবার অশেষ ধন্যবাদ। কাঠালিয়া হসপিটাল থেকে মনারতের হেলথ ক্যাম্প করছে, ওষুধটা হয়ে আমি খুব খুশি হয়েছি। হাসপাতালে বহুত ডাক্তার খাইয়েছি, মানে পাখার স্কুল তিলাবা স্কুল বিভিন্ন মাথায় নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার রইসাবাড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীন 5টি বিদ্যালয়ের কিচেন গার্ডেন পরিদর্শন করেন। বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার কিচেন গার্ডেনের পরামর্শদাতার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ রায়, সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক ও সমাজসেবী পরীক্ষিত দে। বিদ্যালয়গুলি হলো রইসাবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, গিরিশচন্দ্র কারবারি পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, বোয়ালখালী উচ্চ বিদ্যালয়, দয়ারাম কামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং 8 নম্বর ডাইক উচ্চ বিদ্যালয়। পরিদর্শনকালে বিদ্যালয়গুলির ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে বিভিন্ন ফুল, ফল ও সবজির চারা তুলে দেওয়া হয়। আসন্ন সবজির মরশুমে যাতে বিদ্যালয়গুলিতে বিভিন্ন রকম সবজি উৎপাদন করা হয় এবং সেই সবজি বিদ্যালয়গুলির মিড ডে মিলে কাজে লাগানো হয়, সে ব্যাপারে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকের কাছে আবেদন জানান মনোজ রায়। বর্তমানে বুনিয়াদী শিক্ষা দপ্তর প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসাতে কিচেন গার্ডেন তৈরির উপর গুরুত্ব আরোপ করেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকেও ভারতের প্রতিটি রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে প্রতিটি মাদ্রাসা ও বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরিতে জোর দিতে আদেশনামা জারি করা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও কিছুদিন আগে বিদ্যালয়ের হলঘর উদ্বোধনের ভাষণে বিদ্যালয়ে কিচেন গার্ডেন তৈরিতে গুরুত্ব দিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আজকে রইসাবাড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীনস্থ 5টি স্কুল ভিজিট করেছি। যদিও গত 2 দিন আগে ডুম্বুরনগর আইএসের অধীনের 5টি স্কুল ভিজিট করা হয়েছিল। আজকে যে স্কুলগুলো ভিজিট করেছি সেগুলোর মধ্যে আছে গিরিশচন্দ্র কারবারিপাড়া দ্বাদশ, বোয়ালখালী হাই স্কুল, দয়ারাম কামিনী এইচএস, রইসাবাড়ি এইচএস, 8 নং হাই স্কুল। তো বেশিরভাগ বিদ্যালয়ে কিছু কিছু গাছ আছে, কিন্তু কিচেন গার্ডেন এখনো করা হয়ে ওঠেনি। তো
ওই সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে বলা হয়েছে যাতে তারা অচিরেই ছোট হোক বড় হোক যাতে কিচেন গার্ডেন গড়ে তোলে। কেননা যদি বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকে তাহলে বিদ্যালয়ের মিড ডে মিলে ওই কিচেন গার্ডেনের যে সবজিগুলো এগুলো ব্যবহার করা যায়। আমার সঙ্গে আছে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হক এবং সমাজসেবী পরীক্ষিত দে। তো এই স্কুলেও আমি তাদের বলেছি ৮ নং ডাইক হাই স্কুলের যে ইনচার্জ আছেন ওনাকে বলেছি যাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সবজি বাগান গড়ে তোলা হয়। যদিও ওদের এখানে ফুল বাগানও আছে, ফলের গাছও আছে, কিন্তু সবজি বাগান এদের এখানে নেই। তবে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে তাদেরকে ফলের চারা এবং ফুলের চারা দেওয়া হয়েছে। তারা যাতে এগুলো যত্ন সহকারে পালন করে সেই কথা ওদেরকে বলা হয়েছে। আমি মনোজ রায়, আমাকে বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে রাজ্যের যত মাদ্রাসা এবং বিদ্যালয় আছে ওইগুলোর কিচেন গার্ডেনের দায়িত্ব দেওয়া হয়েছে।